আজকে আমাদের নিউ চ্যাপ্টার শুরু হবে, যেটা অলরেডি তোরা কেমিস্ট্রিতে পড়েছিস অনেকটা। সেটা হচ্ছে কি অ্যাটমস। ঠিক আছে, আজকে অ্যাটমস করাবো, কালকে নিউক্লিয়াই করাবো। তাহলে আমাদের মডার্ন ফিজিক্সের আর একটা চ্যাপ্টার পড়ে থাকবে সেমিকন্ডাক্টর। তারপরে দেখছি তারপরে কোনটা করা যায়। তারপরে মোস্ট প্রবাবলি আমরা থার্মাল পার্টে চলে যাব। ঠিক আছে, আচ্ছা। অ্যাটমস বেসিক জিনিসগুলো স্কিপ করছি। ঠিক আছে, যে অ্যাটমস এর মধ্যে কি কি থাকে। অ্যাটমস এর মধ্যে থাকে আমাদের নিউক্লিয়াস, যার মধ্যে থাকে আমাদের প্রোটন, তাই তো? প্রোটন আর নিউট্রন। এক সেকেন্ড দাঁড়া। প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রন কি করে? অরবিট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, তা এই স্ট্রাকচারটা প্রথম যে ব্লু প্রিন্ট দিয়েছিল, ব্লু প্রিন্ট মানে বুঝিস নিশ্চয়ই, ফার্স্ট যে ইয়েটা, ফার্স্ট কোন একটা জিনিস দেওয়াকে ব্লু প্রিন্ট বলে। ঠিক আছে, একটা হাই লেভেল নলেজ আর কি। তো সে দিয়েছিল আমাদের রাদারফোর্ড। রাদারফোর্ড কি করেছিল সবাই নিশ্চয়ই জানিস। আলফা রে এমিশন করেছিল একটা লেড ব্লক থেকে। লেড কি একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, তাই তো? এখান থেকে আলফা রে বেরিয়েছে। আচ্ছা, আলফা রে কি দিয়ে তৈরি হয়? হোয়াট ইজ আলফা রে? He2+, তাই তো? মানে মোট কথা হিলিয়ামের নিউক্লিয়াস এরম ভাবে বেরোলো। এবার এটা যাতে স্ক্যাটার না থাকে, যাতে একটা বিমের আকারে বেরোয়, সেই জন্য এখানে কি করা হলো, একটা স্ক্রিন রেখে দেওয়া হলো। যে স্ক্রিনের মধ্যে একটা হোল করে দেওয়া হলো যাতে একটা বিমের ফর্মে বেরোয়। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা। ঠিক আছে। তো এখান থেকে আমাদের আলফা রে একটা বিমের আকারে বেরোলো, যেখান থেকে এইভাবে। ঠিক আছে, এখানে কি করা হলো, একটা গোল্ড ফয়েল রেখে দেওয়া হলো। ঠিক আছে, আর গোল্ডই কেন? গোল্ড ম্যালিয়েবল, ডাকটাইল, সেই জন্য। মানে কি, গোল্ডকে অনেক স্মল স্মল পিসেসে কাটা যায়, মানে স্মল থিকনেসে কাটা যায়। মানে যেমন ধর, এইটা একটা গোল্ডের ফয়েল আছে, তাকে আমি মাঝখান থেকে এরকম সরু সরু ভাবে কাটতে পারি উইদাউট এনি ব্রেকেজ। ঠিক আছে, মানে উইদাউট এনি ইরেগুলারিটি। ঠিক আছে, তাতে কি হবে, যত বড় তুই গোল্ডের উইথ নিবি, তত বেশি এর মধ্যে অ্যাটমস থাকবে। এটা হাই লেভেল দেখাচ্ছি। ভেবে নে এখানে 5টা একটা এরকম অ্যাটমের লেয়ার আছে। ঠিক আছে, আমি যদি যত সরু করে কাটতে পারবো, নাম্বার অফ অ্যাটমস পার লেয়ার কম পাবো। সেই জন্য আমাদের এমন একটা মেটেরিয়াল নেওয়া হলো যাতে কি হয়, যাতে আমরা সেটাকে স্মল থিকনেসে কাটতে পারি, আর যেটা গোল্ড খুবই ভালো যেটার জন্য। ঠিক আছে, তার জন্য গোল্ড নেওয়া হলো। আর পিছনে কি করা হলো, পিছনে একটা স্ক্রিন নেওয়া হয়। সেই স্ক্রিনটা কি করে, ডিটেক্ট করে যে আলফা রে গুলো কোথায় গেছে বা কোথায় হিট করেছে। ঠিক আছে, তা এখান থেকে এসে আলফা রে গুলো, ম্যাক্সিমাম যে আলফা রে আছে, কি হলো, তারা পিছন থেকে জাস্ট যে পাথে এসছিল সেই পাতেই হিট করলো ম্যাক্সিমাম। কিছু কিছু রে এরকম আসলো, একটুখানি ডিফ্লেকশন করেছে। ঠিক আছে, খুব রেয়ার। ঠিক আছে, যে 90 ডিগ্রি বেশি ডিফ্লেকশন করেছে। আর 1 in a 10⁻12 বা 10⁻6, মানে খুবই রেয়ার যাকে বলে। সব থেকে রেয়ার হচ্ছে কি, যে পুরোপুরি ডিফ্লেক্ট ব্যাক করে যেদিক থেকে এসেছিল সেদিকে আবার ব্যাক করে চলে গেছে। ঠিক আছে, তা এই হচ্ছে কি আমাদের অবজারভেশন, যে আলফারে লেড ব্লক থেকে বেরিয়েছিল। আমরা একটা স্ক্রিন রেখেছিলাম, সেই স্ক্রিনটা কেন রেখেছি, কারণ যার মধ্যে দিয়ে একটা বিম তৈরি হতে পারে আলফারের। নইলে কি হবে, যদি এটা না রাখি, এই কার্ডবোর্ডটা না রাখি, মানে কার্ডবোর্ড ধরে নিন এটাকে, কার্ডবোর্ডটা না রাখি, এবারে কার্ডবোর্ডটা অফকোর্স না, কারণ কার্ডবোর্ড হলে আলফারে পেনিট্রেট করে চলে যাবে। যদিও আলফারের পেনিট্রেশন পাওয়ার কিন্তু খুবই কম, তাই তো? গামারের সব থেকে বেশি। তাও আর কি, এমন কোনো ম্যাটেরিয়াল রাখতে হবে যেটাকে আমরা ভরসা করতে পারি, যার মধ্যে দিয়ে আলফারে পেনিট্রেট করে না যেতে পারে। ঠিক আছে, তো এটা কি এটার কাজ কি, এটার কাজ হচ্ছে কি আলফাটাকে একটা বিমের ফর্মে তৈরি করা। নইলে কি হবে, নইলে যদি এটা না থাকতো তাহলে আলফাটা ডাইরেক্ট গিয়ে জেডএনএস এর এমন জায়গায় ধাক্কা মারতো, আমাদের মনে একটা ভুল পারসেপশন তৈরি হতো যে আলফা এগুলো গোল্ড ফয়েলে ধাক্কা খেয়ে তারপর এখানে গেছে।
কিন্তু আসলে এমন হতেই পারে যে এটা ডাইরেক্টলি গোলফায়ারে ধাক্কা না খেয়ে এখানে পৌঁছে গেছে। তখন আমাদের যে ক্যালকুলেশনস যে কতটা পরিমাণ আলফা রে রিফ্লেক্ট হচ্ছে সেটা ভুল হয়ে যাবে। ক্লিয়ার এই জিনিসটা? যে কেন এই গোলফায়ার কেন বলছি, কেন এই মাঝখানের এই জিনিসটা ইউজ করা হয়েছে এটাকে টু ফর্ম এ বিম লাইক পাথ অফ আলফা রেস। ঠিক আছে, তো কি হবে? ম্যাক্স আলফা রে পাস উইদাউট এনি রিফ্লেকশন। ঠিক আছে, few alpha rays get reflected। আমি নাম্বারটা ঠিক জানি না, ঠিক আছে, নাম্বারটা তো মুখস্থ করিনি, তোদেরও লাগবে না, সেজন্য অত দরকার নেই। ঠিক আছে, 0 থেকে 90, 0 থেকে 90 ডিগ্রি বলতে কি বোঝায়? তো সাপোজ এর পাথ ছিল এরকম, আর 90 ডিগ্রি কোনটা? এইটা। তাহলে এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমি 0 থেকে 90 বলছি। ঠিক আছে, তো তারা ডিফ্লেকশন হয়েছে 0 থেকে 90-র মধ্যে ফিউ। আর যদি আমি বলি যে ভেরি ফিউ আলফা রেজ গট ডিফ্লেক্টেড বাই গ্রেটার দেন 90 ডিগ্রি। 4 নম্বর, 1 in 10 to the power সামথিং ছিল, এই নাম্বারটা মনে নেই আমার, এক্সাক্ট নাম্বারটা লিখিনি আমি। ঠিক আছে, আলফা রেজ টেক ইউটার্ন। ইউটার্ন মানে বুঝিস নিশ্চয়ই, যে পাতে এসেছিল সে পাতেই ব্যাক করে চলে গেল, মানে 180 ডিগ্রি টার্ন নিয়ে চলে গেল। ঠিক আছে, তাই এখান থেকে একটা কনক্লুশনে আসা গেছিল যে আলফারে কি, আলফারে হচ্ছে কি আমাদের পজিটিভ চার্জ, তাই তো? এবারে পজিটিভ চার্জকে যদি কেউ ডিফ্লেক্ট করে সেটা একমাত্র কে করতে পারে বল? পজিটিভ চার্জকে ডিফ্লেক্ট করতে পারে কে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জও করতে পারে। বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যে এই ইলেকট্রন যদি রিফ্লেক্ট করতেও চায়, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। ঠিক আছে, শুধু একটা ইলেকট্রন নেই যে একটা ইলেকট্রন রিফ্লেক্ট করবে। ধর আলফারে এলো, ইলেকট্রনটা এই ভাবছিস তুই এই ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করলো আলফা রেখে, করলো, ঠিক আছে মানছি করলো, বাট এই ইলেকট্রনটাও তো আছে, সেও তো অ্যাট্রাক্ট করবে। তা আলটিমেটলি ইলেকট্রনের যে অ্যাট্রাকশনের এফেক্ট গুলো সেগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে, তাই ইলেকট্রনের এফেক্ট গুলোকে আমরা কনসিডার করি না, বা কনসিডার করার দরকার পড়ে না। ঠিক আছে, কিন্তু আমাদের পজিটিভ চার্জ শুধুমাত্র একটা জায়গাতেই আছে। তা পজিটিভ চার্জটাই মেইন এফেক্ট প্রডিউস করে এখানে, যে আলফা রে যাতে ডিফ্লেক্ট করে। তা ধর সাপোজ দূর থেকে যারা যাচ্ছে, যেসব আলফা রে গুলো যাচ্ছে সেগুলো উইদাউট এনি রিফ্লেকশন পাস করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, করে ডাইরেক্টলি হিট করছে যে পাথে হিট করার কথা ছিল। ঠিক আছে, এবার ধর যারা কাছ থেকে আসছে তারা একটুখানি ডিফ্লেকশন ফিল করছে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। ঠিক আছে, এর জন্য 0 থেকে 90 ডিগ্রির দিকে রিফ্লেকশন হচ্ছে। যারা আরো কাছ দিয়ে যাচ্ছে তারা আরো বেশি ডিফ্লেক্ট করছে। ঠিক আছে, আর যে একদম হেড অন কলিশন করছে সে 180 ডিগ্রি টার্ন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আশা করি এখানে কোনো ডাউট নেই, কেমিস্ট্রিতে অলরেডি পড়েছি সেই জিনিসপত্রগুলো। আচ্ছা, রাদারফোর্ড কি বলেছিল? 1 নম্বর পয়েন্ট বলেছিল যে মোস্ট অফ দ্য স্পেসেস অফ অফ কেন ইন অ্যাটম ইজ এমটি। নিউক্লিয়াস টেক 1/, এটা দেখে সাইজটা ওরকম ভাবে বলা যায় না, অনেক সময় বলে এরকম ভাবে যে একটা ফুটবল তুই যদি একটা ফুটবল স্টেডিয়ামে রেখে দিস, তাহলে ফুটবল স্টেডিয়ামটা হচ্ছে কি একটা অ্যাটম,
ঠিক আছে। আর তোর এটা হচ্ছে গিয়ে আমাদের ওই ফুটবলটা হচ্ছে গিয়ে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে। ওরকম একটা কম্প্যারিজন করা হয় বা বলা হয় যে লাখ টাইমস গ্রেটার সাইজে অ্যাটম নিউক্লিয়াসের থেকে 1 লাখ টাইমস গ্রেটার ইন সাইজ। ঠিক আছে, বাট এটা ডিপেন্ড করছে, ঠিক আছে, অবশ্যই ডিপেন্ড করছে তো নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন রয়েছে, তারপরে অ্যাটমের অ্যাটমিক মানে বেসিক্যালি অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে যে তার অ্যাটমের সাইজ কত হবে, নিউক্লিয়াসের সাইজ কত হবে। তাই ওরকম ভাবে অ্যাবসলিউট কোনো ভ্যালু বলে দেওয়ার থেকে বেটার যে নিউক্লিয়াসের একটা সাইজ বলে দেওয়া, ঠিক আছে। টেক্স অ্যাবাউট 6 ফার্মি, ঠিক আছে, মানে এটা কত, 6 × 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াসের সাইজ, ঠিক আছে। অবশ্যই এটার কার কথা বলছি, আমি রেডিয়াসের কথা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াসের সাইজ অ্যাবাউট, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, আবার কি আসছে, ভালো কথা। আচ্ছা, এটা কিন্তু রাদারফোর্ড যদি বলেনি, এটা জাস্ট এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, রাদারফোর্ড আর কি বলেছিল, রাদারফোর্ড বলেছিল ইলেকট্রন ক্যান মুভ অ্যারাউন্ড নিউক্লিয়াস ইন এনি অরবিট। মানে কি, ইলেকট্রনরা প্রোটন কেন বলছি, নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো অরবিটেই মুভ করতে পারে, ঠিক আছে। আর কি, মেইন কনক্লুশন এগুলোই, ঠিক আছে। মেইন কনক্লুশন হচ্ছে কি এগুলোই। এবার কথা হচ্ছে কি কি রাদারফোর্ড একটা ফর্মুলা দিয়েছিল যে কতটা ডিফ্লেকশন করবে কোনো আলফারে, সেটা একটা ফর্মুলা দিয়েছিল, ঠিক আছে। সেই ফর্মুলাটা আমি দেখে বলছি, দাদা সেই ফর্মুলাটা, ওয়েট কর, ওটা কোনো ডেরিভেশন নেই তোদের, ঠিক আছে, ওটা জাস্ট একটা তোদের মনে রেখে দিতে হবে, ঠিক আছে। যে কত, দাঁড়া দেখছি। হুম, হুম। এটা কি জিনিস, এটা হচ্ছে গিয়ে, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে গিয়ে নাম্বার অফ alpha particles deflected at an angle theta, ঠিক আছে। যেখানে জেডটা কি, জেডটা হচ্ছে কি আমাদের অ্যাটমিক নাম্বার, এটা কি, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। কোনো নাম নেই কনস্ট্যান্টে, জাস্ট একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই থিটাটা কি করে বার করে, মানে থিটাটা কি জিনিস, ওই যে বললাম যে যদি আলফার এরম পাথে আসে তাহলে এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। কতটা ডিফ্লেকশন করেছে, যদি এতটা ডিফ্লেকশন তুই হিসাব করতে চাস, সেটা যদি থিটা হয়, ঠিক আছে। আর এর মধ্যে যদি জেড ইজ ইকুয়াল টু সাপোজ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1 হয়, তাহলে কি হবে, নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ আলফা পার্টিকেল অর হিলিয়াম নিউক্লিয়াস ইন দ্যাট থিটা ইজ ইকুয়াল টু কে ইন্টু 1 ডিভাইডেড বাই কে, জেড স্কোয়ার ছিল, কে ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই sin⁴, এই থিটার ভ্যালু যা হবে তাই, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য কর, থিটার ভ্যালু যত 180 ডিগ্রির দিকে যাবে তত কি হবে, এটা নিচের টার্মটা sin 90-র দিকে মুভ করবে, তাই না, বুঝতে পারছিস। থিটার ভ্যালু যত ইনক্রিজ করবে, মানে থিটার ভ্যালু ধর 180, তখন sin⁵ কোন দিকে অ্যাপ্রোচ করে, sin⁵ অ্যাপ্রোচ করে 1 কে, তাই না। থিটার ভ্যালু যখন 90, তখন কত অ্যাপ্রোচ করবে, sin⁵, মানে 1/√2 কে। মানে মোট কথা
এই 0 থেকে 180 ডিগ্রি যাই অ্যাঙ্গেল হোক না কেন, এটা বুঝতে পারছি যে θ/2 সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, তাই না? ম্যাক্স হতে পারে 90 ডিগ্রি θ/2 এর ভ্যালু, আর মিনিমাম 0 ডিগ্রি। এবারে সাইন থিটার কার্ভ কিরকম হয় 0 থেকে 90-র মধ্যে? ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজ করে না ডিক্রিজ করে? increase. ইনক্রিজিং। ঠিক আছে, মানে থিটা ইনক্রিজ করলে, মানে θ/2 আর কি, θ/2 ইনক্রিজ করলে তোর সাইন থিটাও ইনক্রিজ করবে। আর সাইন θ/2 ইনক্রিজ করলে কি হবে? এই নিচের টার্মটা ইনক্রিজ করবে, টু দি পাওয়ার 4 আছে, বুঝতে পারছিস? নিচের টার্মটা ইনক্রিজ করবে, তাই তো? নিচের টার্মটা ইনক্রিজ করলে এই এন এর ভ্যালু ওভারঅল কমবে, তাই তো? তাই তো হওয়ার কথা। যত বেশি ডিফ্লেকশন অ্যাঙ্গেল তত কম আলফা পার্টিকেলস। ক্লিয়ার? কিন্তু এটা মনে রাখবি যে এন এর সাথে জেড এর রিলেশন কি, যে এন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। সেটা মাথায় রাখিস, যে নাম্বার অফ আলফা পার্টিকেলস ডিফ্লেক্টেড প্রপোর্শনাল টু কি, নাম্বার অফ প্রোটনস তার স্কোয়ার। ক্লিয়ার? আর কেটা একটা কনস্ট্যান্ট, ওর ভ্যালুও জানার দরকার নেই, ঠিক আছে? তোকে হয়তো এরকম বলে দেবে, ঠিক আছে, যে ইফ অ্যাট থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, নাম্বার অফ আলফা পার্টিকেলস ইজ ইকুয়াল টু 1000, ঠিক আছে, ফর হাইড্রোজেন অ্যাটম বা ফর হিলিয়াম অ্যাটম, দেন ডিটারমাইন অ্যাট থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হোয়াট উইল বি দ্য নাম্বার অফ আলফা পার্টিকেলস রিফ্লেক্টেড। তা তুই বল, এটা কি কে এর ভ্যালু আমাদের নেসেসারি জানা, নাকি আমরা ফার্স্ট কন্ডিশন দিয়ে বার করে সেকেন্ড কন্ডিশন ইউজ করে ফেলতে পারবো কে এর ভ্যালুটাকে, তাই না? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, কোশ্চেনটাই করাই তাহলে, যেটা বললাম। তো কি করব? ফার্স্টের গিভেন কন্ডিশনটা বলে দিয়েছে যে n ইজ ইকুয়াল টু 10⁻³ ইফ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কে আমরা জানি না, জেড কত এখানে হিলিয়াম অ্যাটমের জন্য? কি হলো, কেউ কিছু উত্তর দেয় না কেন? কি হয়েছে, আজকে সবার ঘুম পাচ্ছে নাকি? স্যার, 4। 4? অ্যাটমিক নাম্বার 4? 2 এর স্কোয়ার হলে ওটা 4 হবে, এটা ও, বলছি। সেটা বলছিস? আচ্ছা, থিটা ভ্যালু 90/2, ঠিক আছে? তা কে এর ভ্যালু ক্যালকুলেট করার দরকার নেই, ঠিক আছে, সেরকম রেখে দিস। আচ্ছা, sin⁻⁴ 90 ডিগ্রি/2 মানে sin45, মানে 1/√2 হোল টু দি পাওয়ার 4। তার মানে চলে যাবে k × 4 × 4, তাই তো? মানে 16k। তাহলে 16k ইজ ইকুয়াল টু 10⁻³ হ্যাঁ। এইবারে যেটা বলেছে নাম্বার অফ পার্টিকেলস হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে n ড্যাশ ইজ ইকুয়াল টু k এর ভ্যালু কত, 10⁻³/16 ইন্টু থিটা, এটা ভ্যালু তো সেমই আছে, কত, 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি।
একবারে লিখলাম, ঠিক আছে? যত হবে তত, ঠিক আছে? এটা আনসার। বুঝতে পারলি সবাই? অনেক কম না? দেখতেই পাচ্ছিস যে থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, 4000 বা 9 করলে হ্যাঁ অনেক কম আসবে। হুম, বুঝতে পারছিস যে যত থিটা বাড়বে তত তোর নাম্বার অফ আলফা পার্টিকেলস ডিফ্লেক্টেড, তার অ্যামাউন্টও তত কমবে। ক্লিয়ার? আচ্ছা, আবার নেক্সট একটা জিনিস হচ্ছে গিয়ে যে ক্লোজেস্ট ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, যেটা তো কেমিস্ট্রিতে পড়িসনি, সেটা ফিজিক্সে পড়তে হবে, ঠিক আছে? দাঁড়া, এটা টার্মটার নাম কি লিখছি আমি। ক্লোজেস্ট নিউক্লিয়াস, এটাকে বলা হয় ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা কি জিনিস? যে আলফা রে আসছে আর এখানে আমাদের নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এইবারে আলফা রে এর উপর, আলফা রে কত এনার্জি আছে বা কত এনার্জিতে আলফা রে বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে ও কত কাছাকাছি যাবে। কারণ কি, আলফা রে কে আমাদের রিপালশন করে আমাদের নিউক্লিয়াস, তাই তো? তা আলফা রে কত ভেলোসিটিতে এমিট হয়েছে সেটা ধর সাপোজ ভি ভেলোসিটি। এবারে এই নিউক্লিয়াস কি করছে, একটা রিপালশন ফোর্স দিচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স। ফোর্স কি ক্রিয়েট করে? অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশনটা ভেলোসিটির অপোজিটে নাকি ভেলোসিটির দিকে, একই ডাইরেকশনে? বল। আমরা এই আলফা রে কে নিউক্লিয়াসের দিকে থ্রো করেছি উইথ সামথিং ভেলোসিটি। এবার সেই ভেলোসিটির অপোজিট দিকে এই রিপালশন ফোর্সটা কাজ করবে নাকি সেই ভেলোসিটির দিকেই কাজ করবে, সেম ডাইরেকশনে? অপোজিটে। অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তার মানে সেই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা কি করছে, এই ফোর্সটা আলফাকে, এই আলফা রেকে অপোজিট দিকে রিপালশন ফোর্স দিচ্ছে। যার জন্য কি হবে, একটা অ্যাক্সিলারেশন ক্রিয়েট হবে। আর সেই অ্যাক্সিলারেশনটা যেহেতু আলফা এর ভেলোসিটির অপোজিট দিকে, তাই জন্য সেটা কি করবে, ভেলোসিটিকে ধীরে ধীরে কমিয়ে দেবে, কমাতে 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 একসময় জিরো করে দেবে। তারপরে সেই যে পয়েন্টে গিয়ে সেটা জিরো হবে, সেই পয়েন্টটাই থেকে ওই নিউক্লিয়াসের ডিস্টেন্সটাকে বলবো আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? বা এটাকে যদি এনার্জি টার্মে বুঝতে চাস, যে আলফারে একটা কাইনেটিক এনার্জি দিয়ে এমিট হয়েছিল, ঠিক আছে? এবার তখন ওর পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল, কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি জিরো কেন? কারণ ধরে নে এটা ডিস্টেন্স ইনফিনিটিতে আছে। আর ঠিক আছে, আর ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিস্টেন্সটা ধর এখান থেকে আর নট, ঠিক আছে? তা আর নট অবস্থায় দুটো চার্জ পার্টিকেলের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, কে বলবি? ইলেকট্রোস্ট্যাটিক্স যে পড়েছিস, ফর্মুলা কি? কে Q1 Q2 বাই আর। বাই আর, তারপর আর কিছু আছে নাকি নেই? না, আর শুধু। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। ঠিক আছে, কে Q1 Q2 বাই ডিস্টেন্স, এইটুকুনি হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ঠিক আছে? তাই এই আরটা যদি ইনফিনিটি হয় তখন পোটেনশিয়াল এনার্জিকে জিরো ধরা হয়। তা এই পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি পুরোটাই কাইনেটিক এনার্জি ছিল, পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল, কারণ কোনো রকম অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স নেই ওর উপরে। আর যত কাছে যাচ্ছে নিউক্লিয়াসের তত কি হচ্ছে, রিপালশন ফোর্স বাড়ছে। যার জন্য মানে কনজারভেটিভ ফোর্স কি হয়, কনজারভেটিভ ফোর্স যদি ওয়ার্ক ডাউন করে ওর পোটেনশিয়াল এনার্জি অপোজিট দিকে ইনক্রিজ হয়, তাই তো? যদি তার মানে কি, যে যদি কাজ করে, কনজারভেটিভ ফোর্স যদি কাজ করে, পজিটিভ ওয়ার্ক করে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কমে। আর যদি কনজারভেটিভ ফোর্স নেগেটিভ ওয়ার্ক করে তাহলে কি হয়, পোটেনশিয়াল এনার্জি বাড়ে, রাইট? যাই হোক, তা যেহেতু কনজারভেটিভ ফোর্স এখানে কাজ করছে যেদিকে, তার অপোজিট দিকে এটা মুভ করছে, তার মানে কি,
কনজারভেটিভ ফোর্স কোন দিকে ওয়ার্ক ডান করছে, মানে নেগেটিভ ওয়ার্ক ডান উপরের করছে না দিকে পজিটিভ ওয়ার্ক ডান করছে? নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ক ডান করছে, তাহলে পোটেনশিয়াল যেখানে কি হবে, ইনক্রিজ হবে। এর পোটেনশিয়াল যে ইনক্রিজ হচ্ছে, এর নেট এনার্জি যেটা ইনিশিয়ালি ছিল সেটা পুরোটাই কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পুরোটাই কাইনেটিক এনার্জি। যত ডিস্টেন্স যাচ্ছে তত পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। তা অবশ্যই পোটেনশিয়াল এনার্জিটা কার থেকে কনজিউম করছে? কাইনেটিক এনার্জি থেকে। এটা যদি এনার্জি টার্মে বুঝতে চাও সেই হিসাবে বলছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি কমছে, এক সময় না এক সময় গিয়ে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, আর সেই সময় পোটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্স। তারপরে আবার কি করবে, তারপরে আবার যে পথে এসেছিল সেই পথে ব্যাক করবে বা অন্যদিকে ডিফ্লেক্ট করে চলে যাবে। বুঝতে পেরেছিস এনার্জি টার্মে সেইটা? তা আমরা সেটাই করব এখানে, আমরা লাগাবো ওই কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এগুলো এইভাবে বোঝানোর কারণ একটাই, যাতে এই আগের চ্যাপ্টার গুলো রিভিশন হয়ে যায়। কনজারভেশন অফ এনার্জি, তাহলে এখানে কোনো রকম কোনো এক্সটার্নাল ফোর্স বা নন কনজারভেটিভ ফোর্স নেই, তার জন্য আমরা লাগাতেই পারি এখানে কনজারভেশন অফ এনার্জি। তা সেখানে কি বলা হয় যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ম্যাক্সিমাম ছিল, সেটা ধরে নে কে ই, ঠিক আছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি জিরো ছিল, কারণ এটা ইনফিনিটিতে, তাই জন্য জিরো। কাইনেটিক এনার্জি ফাইনাল জিরো হয়ে গেছে, থেমে গেছে। পোটেনশিয়াল এনার্জি সেটা কত, কে ইন্টু কিউ ওয়ান। কিউ ওয়ান এর ভ্যালু কত, জেড ই, তাই না? যদি এটা অ্যাটমিক নাম্বার জেড হয় তাহলে প্রোটনের চার্জ কত, জেড, জেড ইন্টু ই, সেটা পজিটিভ ভ্যালু। ই মানে কি, ইলেকট্রনের চার্জ, তাই তো? ইলেকট্রনের চার্জ ই প্রোটনের চার্জের সমান হয়, একটা ইলেকট্রনের চার্জ একটা প্রোটনের চার্জের। তো সেই জন্য জেড ইন্টু ই করলে তুই কি পাবি, যদি পজিটিভের ভ্যালু দেখিস তাহলে সেটা পাবি যে টোটাল নাম্বার অফ প্রোটনস যতগুলো আছে তাদের চার্জ, ঠিক আছে, ইন্টু আলফা পার্টিকেল, তাই তো? আলফা পার্টিকেলের চার্জ কত, 2 না? হুম। 2 2। 2, আর এই ক্লোজেস্ট অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে আর নট, ঠিক আছে? তাহলে এইখান থেকে আর নটটা কি পেয়ে যাবি, 2 k z e² ডিভাইডেড বাই, এই সরি, কাইনেটিক এনার্জি। এবারে এখানকার কেটা কি, 4 পাই, 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, এইটা। তো এটা আমি বলবো কেউ মনে রাখিস না, ঠিক আছে, মানে এটা মনে রাখার কোনো মানে হয় না, ঠিক আছে, ডোন্ট রিমেম্বার, ডিরাইভ করে দেখে নিবি সঙ্গে সঙ্গে। আর তোর কি মনে হয়, এটা এটা মুখস্থ করা বেশি ইজি না ডিরাইভ করা বেশি ইজি, মানে সবার কি মনে হয়? আমার তো মনে হয় ডিরাইভ করা বেশি ইজি আর, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া। এখান থেকে একটা এস্টিমেশন পাওয়া যায় যে নিউক্লিয়াসের সাইজ কত হতে পারে। কি করে পাওয়া যায় বলতো, বল কি করে পাওয়া যেতে পারে, আইডিয়া দে। ইঞ্জিনিয়ার হতে চলেছিস, ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তৈরি কর। কিভাবে পেতে পারি আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট আর এই কনসেপ্টটা মিক্স করে, কি করে আমরা নিউক্লিয়াসের সাইজ এস্টিমেট করতে পারি, ভাব। আচ্ছা, এই আর নটটা কি বলতো, এখানে রেডিয়াস, মানে রেডিয়াস ব্যাসার্ধ। মানে কি, হ্যাঁ, সেন্টার থেকে ডিস্টেন্সটা বেসিক্যালি, মানে প্রোটনের না, নিউক্লিয়াসের সেন্টার থেকে তোর ম্যাক্সিমাম আলফারে কত দূর পৌঁছেছে সেটা ডিস্টেন্স, ঠিক আছে। ভাব তাহলে কিভাবে করতে পারিস। এই এক্সপেরিমেন্টটা কাজে লাগে, এই এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্ট কাজে লাগে, এক্সপেরিমেন্ট এই কনসেপ্ট আর ওই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, যাই হোক, আমি বলে দিচ্ছি, অত টাইম নেই। ধর তুই এক্সপেরিমেন্টটা করার সময় সেই আলফা রেটাকে দেখলি যে আলফা রেটা 180 ডিগ্রি রিফ্লেকশন করছে, বল সে তো সব থেকে কাছে যাবে ইসের, নিউক্লিয়াসের। কারণ যদি লক্ষ্য করিস
নিউক্লিয়াসের সব থেকে কাছে যে যায় সেই 180 ডিগ্রি ডিফ্লেক্ট করে। যে যারা দূরে যায়, যত দূরে যাবে তত ডিফ্লেকশন কমতে থাকবে, তাই না? তাহলে আমরা শুধু শুধু নেব সেই রেটাকে, মানে অ্যানালিসিস করবো সেই রেটাকে যেটা সব থেকে কাছে গেছিল। যেটা সব থেকে কাছে যাবে তার ক্লোজেস্ট অ্যাপ্রোচটাও সব থেকে কম, তাই তো? তাহলে তার থেকেই হ্যাঁ তো হ্যাঁ সব, দাদা। তার থেকেই তো আইডিয়াটা পাওয়া যাবে না, যে নিউক্লিয়াসের রেডিয়াস কত হতে পারে। ঠিক আছে। আর আমরা কি করব, একটা, যেখান থেকে কাইনেটিক এনার্জিটা পেয়েছে, এই আলফা পার্টিকেলটা যেখান থেকে কাইনেটিক এনার্জি পেয়েছে সেটা ম্যাক্সিমাম তোর ওই কত 7 মেগা ইলেকট্রন ভোল্ট পেতে পারে, ঠিক আছে? ওরকম সামথিং ভ্যালু আছে, ঠিক আছে? 7 না 8 কত এরকম একটা মেগা ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি একটা ইলেকট্রনকে, ইলেকট্রন কেন বলছি, আলফা পার্টিকেলকে তুই দিতে পারিস। ঠিক আছে। তা সেটার বেসিসে যদি তোর কে এর ভ্যালু অত হয়, ওই 7 না কত, এত মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, সেটা তুই যদি এই R0-এ পুট করিস তাহলে পাবি তুই কত যেন 30 FM, বা 30 × 10⁻⁻15 এত মিটার। ঠিক আছে। এবার এটা কোন আলফাটাকে অ্যানালাইসিস করা হয়েছে বললাম, যেটার ক্ষেত্রে θ = 180 ডিগ্রি, কারণ সেটা সব থেকে ক্লোজেস্ট পৌঁছেছিল। ঠিক আছে। এবার অবশ্যই এর থেকে বেশি কাইনেটিক এনার্জি দিয়ে আমাদের পক্ষে পসিবল না। ঠিক আছে, এটা মানে বুঝতে পারছিস তুই কত বেশি, তাও ওই ওই লেভেলের। ঠিক আছে। পার্টিকেল অ্যাক্সিলারেটর দিয়ে করা যায়, যেমন ধর সাইক্লোট্রন দিয়ে আমরা আলফা পার্টিকেলের যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, সেটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারি, তাই না? করা যায় তো? মনে আছে সাইক্লোট্রনের কথা? হুম। যখনই আমাদের হাই ভেলোসিটি পার্টিকেল লাগবে আমরা সাইক্লোট্রনের নাম্বার অফ টার্নস ইনক্রিজ করে দিলাম, মানে যে যতগুলো পাথ ও কমপ্লিট করছে সাইক্লোট্রনের মধ্যে সেটাকে দ্বারা ইনক্রিজ করে দিই, তাহলে তো যত বেশি ঘুরবে তত বেশি ও ভেলোসিটি অ্যাচিভ করবে। সেটা আমরা করতেই পারি। ঠিক আছে, তাতে ওর কাইনেটিক এনার্জিটা বাড়বে। ঠিক আছে, যাই হোক। তো সেটা করে মোট কথা ওই তোর ওরম ভাবেই করা হয় বেসিক্যালি। ঠিক আছে। তা এমন একটা টাইম দেখা গেল যে এরকম R0-টা ভ্যালু এরকম বেরোচ্ছে, বাট অ্যাকচুয়াল যে রেডিয়াসটা পাওয়া গেছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল রেডিয়াস অফ নিউক্লিয়াই ওই অ্যাপ্রক্সিমেটলি পাওয়া গেছিল 6 × 10⁻⁻15। ঠিক আছে, এরকম। আর এটা খারাপ অ্যাজাম্পশন না তাহলে, মানে খুব একটা খারাপ এস্টিমেশন না তাহলে, ঠিক আছে? 30 আর 6 এমন কিছু তো ডিফারেন্স নেই, মানে ওই লেভেলে দেখতে গেলে। বুঝতে পেরেছিস? দুটোই কি যেন বলে এটাকে, কি একটা মিটার বলে, দ্বারা ভুলে গেছি। ওয়েট, ফেমটোমিটার, ফেমটোমিটার। ঠিক আছে, এটাকে বলে ফেমটোমিটার, FM। ঠিক আছে, এই হচ্ছে কি ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, এইবার ধর সাপোজ একটা রে এরম গিয়ে গেছে, তাই ক্লোজেস্ট অ্যাপ্রোচ কোনটা হবে? এর ক্লোজেস্ট অ্যাপ্রোচ হবে এর উপর, এটার মানে এর থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা। ঠিক আছে, এইটা, এটা হবে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আরো একটা টার্ম আছে, সেটাও বলে দিই। ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, এগুলো মনে হয় কেমিস্ট্রিতে পড়িসনি, তাই না? না, কেমিস্ট্রিতে এগুলো পড়ানো হয় না, এগুলো ফিজিক্সে আছে, কেমিস্ট্রিতে নেই এগুলো। ইম্প্যাক্ট প্যারামিটার, এটা কি জিনিস? এক সেকেন্ড একটু হোল্ড কর। ঠিক আছে, ইম্প্যাক্ট প্যারামিটার এটা হচ্ছে কি ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস। মানে কি, ইনিশিয়ালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অবশ্যই। ঠিক আছে, ইনিশিয়াল আলফা রে যদি V0 ভেলোসিটি দিয়ে বেরোয়, সেই V0 ভেলোসিটি ডিস্টেন্স কতটা পারপেন্ডিকুলারলি উইথ রেসপেক্ট টু
নিউক্লিয়াস মানে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, এবারে এটা সিগনিফিকেন্স কি, ইম্প্যাক্ট প্যারামিটারের সিগনিফিকেন্স কি, যে ইম্প্যাক্ট প্যারামিটার যত কম হবে তত বেশি ওর চান্সেস অফ গেটিং ডিফ্লেক্টেড বাড়বে না কমবে, বল। ইম্প্যাক্ট প্যারামিটার যত বেশি হবে চান্সেস অফ গেটিং ডিফ্লেক্টেড বেশি হবে না কম হবে? এই সমাদৃত, তোর কোনো উত্তর নেই কেন আজকে? সমাদৃত, সুদীপা, চুপচাপ বসে আছিস? সুদীপা আছে না? সুদীপা আছে, অর্ঘ্য মান্না আছে, আচ্ছা। শুভম দাসও চলে গেছে, আচ্ছা। অর্ঘ্য মান্নাই তো কথা বলছিল এতক্ষণ ধরে। বাকি দুজন কোথায় গেল? ক্লাসেই নেই নাকি? বাহ, right. যারা আছিস তারাই বল বাকিটা। বি বাড়লে ডিফ্লেকশন বাড়বে নাকি কমবে? কি হলো? কমছে তো। মানে বাড়লে বাড়ছে, কিন্তু বাড়লে কমলে তো না। বাড়ছে? বি বাড়লে ডিফ্লেকশন বাড়ছে শিওর? মানে তুই বলছিস যদি বি বাড়ে, মানে ও দূর থেকে যদি যায় তাহলে ডিফ্লেকশন বেড়ে যাবে, মানে কাছ থেকে গেলে ডিফ্লেকশন কমে যাবে, এরম যাবে? না, 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 উল্টো, উল্টো। উল্টো বললি, তাই তো? তার মানে কি, যে বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিফ্লেকশন, মানে এটা ডাইরেক্ট রিলেশন, এটা জাস্ট একটা সেন্স দিয়ে বললাম আর কি আমি। ঠিক আছে, যে বি বাড়লে ডিফ্লেকশন কমবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সিগনিফিকেন্স বেসিক্যালি। এটার সাথে আবার ইম্প্যাক্ট প্যারামিটার গোলাস না, এই সরি, এটার সাথে ক্লোজেস্ট অ্যাপ্রোচ গোলাস না। ক্লোজেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কি ক্লোজেস্ট ডিস্টেন্স, কারণ আলফারের তো পাথ স্ট্রেট লাইন হয় না, যে সব সময় তোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেম থাকবে। যদি সেটা হতো তাহলে বলতে পারিস, ঠিক আছে, যে বি আর এই ক্লোজেস্ট অ্যাপ্রোচ সেম, বাট সেটা তো হয় না, তাই জন্য ওরম ধরে নেওয়ার অ্যাজাম্পশনের কোনো মানে হয় না। ঠিক আছে, তো বি এর ফর্মুলা কি? বি এর ফর্মুলা হচ্ছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটার ফর্মুলার ডেরিভেশন নেই। ঠিক আছে, আর থিটাটা কি বলতো? অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, বুঝেছিস? ক্লিয়ার? অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, ক্লিয়ার এই জিনিসটা? হুম। আচ্ছা, নেক্সট কনসেপ্ট। এবারে রাদারফোর্ডের লিমিটেশন কি? বাবা, আজকে ভাবলাম শেষ করবো এটা, এটা শেষ করেই যাবো, ঠিক আছে? এটা রাদারফোর্ড লিমিটেশন, এক নম্বর হচ্ছে গিয়ে এইটা, যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস থিওরি, ঠিক আছে, একটা চার্জ পার্টিকেল যদি একটা চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আসে, ঠিক আছে, তাহলে সেটা এনার্জি এমিট করবে অ্যাজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, আর এনার্জি এমিট করা মানে কি, এনার্জি লুজ করা, আর এনার্জি লুজ করলে কি হবে, দুটো কাছে আসতে থাকবে, ঠিক আছে, কাছে আসতে আসতে কি হবে, একসময় না একসময় কোল্যাপস করে যাবে উইথ এ ডিক্রিজিং রেডিয়াস। হুম, সেটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের থিওরি, কিন্তু রাদারফোর্ড সেই সব থিওরিকে পাত্তাই দেয়নি বেসিক্যালি। ঠিক আছে, কি বলা হয়েছিল, যে a charged moving around another emits energy electromagnetic radiation
So electrons should collapse into nucleus with decreasing radius. ঠিক আছে, এইভাবে ঘুরতে ঘুরতে ডিক্রিজিং রেডিয়াসে ও কোল্যাপস করে যাওয়ার কথা, বাট ইন রিয়ালিটি সেটা হলে আর তুই এক্সিস্ট করতিস না বা আমিও এক্সিস্ট করতাম না। আচ্ছা তোরা কি এটা ভেবে, এটা কি একদিন বলেছি না আমি, যে কিরকম কম্বিনেশনে আমাদের পার্টিকেল গুলো কম্বাইন হয়েছে যাতে আমাদের ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, তুই সেটা ভাবতে পারছিস কত লেস প্রবাবিলিটি, রিয়েলিটি দিস ডাজ নট হ্যাপেন। যত ভাববি তত এটা নিয়ে আর কি অবাক হবি ব্যাপারটা নিয়ে। কারণ পার্টিকেল গুলো তো অলরেডি এক্সিস্ট করতো না, অলরেডি আমাদের যে মলিকিউলস ফলিকিউলস ছিল সেগুলো তো অলরেডি এক্সিস্ট করতো। আমরা ধর পৃথিবী তৈরি হওয়ার আগে বা সোলার কি বলে সোলার ফ্যামিলি তৈরি হওয়ার আগেও ওগুলো তো এক্সিস্ট করতো, হাইড্রোজেন হিলিয়াম সবই এক্সিস্ট করতো। ঠিক আছে, সেগুলো র্যান্ডমলি কম্বিনেশন হয়েছে, কম্বিনেশন হয়ে এরকম আর্থ সান এসব তৈরি হয়েছে, তাই না? সব স্টার ফার সবকিছু ওইভাবেই তৈরি হয় আন্দাজ, মানে র্যান্ডমলি কম্বিনেশন হয়ে। ঠিক আছে, সেই র্যান্ডমলি কম্বিনেশন হওয়াটাও হয়ে সান ফান তৈরি হওয়া সেটা প্রথম কথা অনেক রেয়ার কেস, সেটার প্রবাবিলিটি অনেক কম। তার উপরে এমন ভাবে কম্বিনেশন হয়েছে যাতে আর্থ নামক একটা ইয়ে তৈরি হয়, মানে আর্থের মতন এনভায়রনমেন্ট তৈরি হয়। তার মধ্যেও আবার এমন ভাবে কম্বিনেশন হয়েছে যাতে অ্যানিমাল জিনিসপত্র তৈরি হয়, তার মধ্যে আবার কম্বিনেশন তৈরি হয়েছে এমন ভাবে র্যান্ডমলি যাতে আমাদের হিউম্যান বডি তৈরি হয়। হিউম্যান বডি কিরকম ইঞ্জিনিয়ার বুঝতে পারছিস? এখন এমন কোনো ইঞ্জিনিয়ার নেই যে হিউম্যান বডির মতন অত ভালো ইয়ে তৈরি করেছে যার মধ্যে ইমোশনসও আছে আবার। না তো বুঝতে পারছিস যে কতগুলো প্রবাবিলিটি পাস করে 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 তারপর এটা তৈরি হয়েছে, আর সেটা কত রেয়ার ইভেন্ট। আর তুই সেই ইভেন্টের মধ্যে রয়েছিস এখন টাইমের মধ্যে। এক সময় না এক সময় সেটাও হয়তো, এবার এটার প্রবাবিলিটি আছে, তার মানে ভাব যেটার প্রবাবিলিটি আছে যে কোনো অ্যাস্টেরয়েড এসে পৃথিবীকে নষ্ট করে দিল, তাই না? এটারও প্রবাবিলিটি আছে। হ্যাঁ, সেটার প্রবাবিলিটি রেয়ার, বাট তার মানে এটা নেভার জিরো, তাই না? যেরকম মানুষ তৈরি হওয়ার প্রবাবিলিটিও ইয়ে খুব লেস ছিল, বাট কখনো জিরো ছিল না। সিমিলারলি তোর এই পৃথিবী ধ্বংস হওয়ার জিনিসটাও খুব একটা এরকম না যে যে প্রবাবিলিটি জিরো হতেই পারে। নেক্সট যে লিমিটেশন সেটা কি, যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি হওয়ার কথা। ঠিক আছে, এটা বোঝাচ্ছি, এখন বোঝাচ্ছি না, একটু পরে বোঝাচ্ছি তারা। কন্টিনিউয়াস, ঠিক আছে, বাট রিয়ালিটিতে কি তৈরি হয়? ডিসক্রিট। ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এটা কেন হয় তার কারণটা বুঝিয়ে দিচ্ছি। এটা কি জিনিস প্রথমে সেটা বলি। কন্টিনিউয়াস স্পেকট্রাম বলতে এইটা যে আমাদের ভিজিবল যে লাইট হয় সেই ভিজিবল লাইটের ওয়েভলেন্থ হয় কত জানো, 400 থেকে 700 ন্যানোমিটার বা এরকম সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ভিজিবল লাইটের ওয়েভলেন্থ স্পেকট্রাম। ঠিক আছে, প্রত্যেকটা লাইটেরই প্রত্যেকটা কালারই আলাদা আলাদা ওয়েভলেন্থ থাকে। ঠিক আছে, সেই ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে কালার কিরকম হবে। আমরা হিউম্যান আই যে পারসিভ করে কালার, সেটা কোন কোন ওয়েভলেন্থের জন্য 400 থেকে 700-র মধ্যে। তার কম হলেও আমরা কালার দেখতে পাই না, 700-র বেশি হলেও আমরা দেখতেই পাই না, মানে প্রথমত দেখতেই পাই না, কালার কি দেখতেই পাই না জিনিসগুলো। ইউভি রে, ইনফ্রারেড রে, এগুলোকে আমরা চোখে দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে আমরা ব্লুটুথ কানেক্ট হচ্ছে সবকিছু দেখতে পারতাম। ঠিক আছে, এই ভিজিবল লাইট 400 থেকে 700-র মধ্যে হয়। ঠিক আছে, এবার ধর সাপোজ কোন একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, এই ইলেকট্রন ঘুরছে, এবার আমি একে কি দিলাম, এনার্জি দিলাম। এনার্জি দিলাম কিছু একটা ফর্মে, ঠিক আছে, দিলাম, ভালো কথা।
এবার এই এনার্জিটা ইলেকট্রন কি করার কথা, অ্যাবজর্ব করার কথা। অ্যাবজর্ব করে এবার এর এনার্জি বেড়ে যাবে। এর নর্মাল এনার্জি কিসে থাকে, নেগেটিভে থাকে, জানিস তো? ইলেকট্রনের এনার্জি নর্মালি নেগেটিভে থাকে, মাইনাসে সামথিং, মাইনাস এক্সার। সেখান থেকে কি হয়ে গেল, একটু কমে গেল, সাপোজ মাইনাস এক্স প্লাস 10, এত ইভি হয়ে গেল ধর। আগে ছিল এত ইভি, সেখান থেকে এত হয়ে গেল আফটার এনার্জি অ্যাবজর্পশন। ঠিক আছে? রাদারফোর্ড কি বলেছিল? রাদারফোর্ড বলেছিল যে ইলেকট্রন যে কোনো অরবিটে মুভ করতে পারে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তা সেই অনুযায়ী এইখানে এই মাইনাস এক্স এর জন্য যে অরবিটটা আছে, কারণ দেখ বিভিন্ন ডিস্টেন্সে বিভিন্ন রকম এনার্জি হবে ইলেকট্রনের, তাই তো? এনার্জি এটা কিসের ফাংশন? এনার্জি অ্যাজ এ ডিস্টেন্সের ফাংশন, তাই তো? যত ডিস্টেন্স বাড়বে এনার্জি তত কমবে, মানে জিরোর দিকে যাবে আর কি। কমবে মানে কি, ভ্যালুটা কমবে, বাট সেটা নেগেটিভে কমবে যেহেতু, তাই জন্য বলতে পারিস যে বাড়বে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তুই যদি এনার্জি দিস, ইলেকট্রন কি করবে, নিজের এনার্জি, টোটাল এনার্জিকে নেগেটিভ থেকে একটু জিরোর দিকে নিয়ে যাবে। সেটা মানে কি, ওর এনার্জি ভ্যালুতে কমে যাওয়া, তার মানে কি ও উপর দিকে যাবে। বুঝতে পারছিস? ভ্যালুটা দেখ, সাইন দেখিস না, ভ্যালুটা দেখ। যত নিউক্লিয়াসের কাছে থাকবে ওর এনার্জি তত বেশি, যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে এনার্জি তত কম। ঠিক আছে? এনার্জি দিলে কি হয়, ওই এনার্জি অ্যাবজর্ব করে ওই এক্স এর ভ্যালুটাকে কমিয়ে দেয়। তার কারণ এক্সটা নেগেটিভে ছিল, এনার্জিটা আসছে পজিটিভে, তাই জন্য মাইনাস এক্স প্লাস 10 এর ভ্যালু অবশ্যই কি, মাইনাস এক্স এর থেকে বেটার, মানে গ্রেটার, তাই তো? কিন্তু ম্যাগনিটিউডের দিক থেকে দেখতে গেলে কি, কম তো। ম্যাগনিটিউডের দিক থেকে যেহেতু কম, তার মানে কি ও দূরে চলে গেছে, এখানে আছে। আর এখানে সাপোজ চলে এসছে ইলেকট্রন। এবার ইলেকট্রন সবসময় তো এখানে থাকবে না, তার কারণ হচ্ছে কি, এইটা ওর স্টেবল পজিশন না, বা এটা ওর পার্মানেন্ট পজিশন না, এইটা ওর পার্মানেন্ট পজিশন। তা যখনই তুই এনার্জি দেওয়া বন্ধ করে দিবি, এনার্জিটা দেওয়া বন্ধ করে দিবি, ইলেকট্রন এখান থেকে এখানে আর থাকতে পারবে না, ও এখানে আবার ব্যাক করবে, জাম্প করবে। এখানে গেছিল এনার্জি নিয়ে, এখান থেকে আবার জাম্প করবে। এবারে জাম্প করতে গেলে কি, যে এনার্জিটাও নিয়েছিল সেই এনার্জিটা রিফ্লেক্ট ব্যাক করে দেবে, তাই তো? সেটা এজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পেরেছিস? সেটা এজ এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর তার একটা এনার্জি থাকবে ই, যেটা ইকুয়াল টু দিস। বুঝতে পারলি? যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করেছিল সেই পরিমাণ এনার্জি রিফ্লেক্ট ব্যাক করবে, যাতে গ্রাউন্ড স্টেট, এটাকে বলে ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট। এই যে পজিশনে এখন রয়েছে সেটাকে বলে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট থেকে ও প্রথমে এক্সাইটেড স্টেটে গেল, সেখান থেকে আবার গ্রাউন্ড স্টেটে আসলো। তখন যে পরিমাণ এনার্জি ও নিয়েছিল এক্সাইটেড স্টেটে যাওয়ার জন্য, সেই পরিমাণ এনার্জি ও রিফ্লেক্ট ব্যাক বা এমিট করে দিল আর কি, অ্যাজ এ ফর্ম অফ লাইট। ক্লিয়ার? সবাই এটা ক্লিয়ার? হুম। এবার এই ই এর যে ভ্যালুটা, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ভ্যালু, সেটা কি, সেটা এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। যেখানে এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ল্যামডাটা হচ্ছে কি ওয়েভলেন্থ, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সিটা হচ্ছে কি স্পিড অফ লাইট। এবার কথা হচ্ছে গিয়ে, ভালো করে দেখ, যদি দেখতে পাস যে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে কি, যত বেশি এনার্জির ও লাইট এমিট করবে, তার ওয়েভলেন্থটা তত কম হবে। যত বেশি ফ্রিকোয়েন্সির, এটা অলরেডি ফটো ইলেকট্রিক এফেক্টে পড়েছিলাম, তাই তো? ইজ ইকুয়াল টু এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই যে এফ যত বাড়বে তত এনার্জি বেশি ওই ওয়েভটার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার। ঠিক আছে? এবারে ইলেকট্রন যদি যে কোনো পরিমাণ এনার্জি, তুই যা এনার্জি দিস সেটাই অ্যাবজর্ব করে নেয়, তাহলে কি হবে, যত পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করেছে সব কটা এনার্জিও রিফ্লেক্ট ব্যাক করে দেবে। সাপোজ 1 2 3 4, এক মানে যে কোনো নাম্বার, যে কোনো ধর 1 থেকে 50-এর মধ্যে যে কোনো নাম্বার তুই ইমাজিন কর, যাই এনার্জি দিস না কেন, মানে যে কোনো পরিমাণ, 1.1 1.2 1.11, যাই নাম্বার দিই না কেন, ইলেকট্রন সেটা অ্যাবজর্ব করবে, করে হায়ার স্টেটে চলে যাবে, গিয়ে আবার ব্যাক করে দেবে সেটা এজ এ ওয়েভ। এবার বল, যদি যে কোনো নাম্বার এনার্জি অ্যাবজর্ব করতে পারে, তাহলে এই সেই তার সাথে অ্যাসোসিয়েটেড সবকটা ল্যামডাই তো ইয়ে করতে পারবে। ফর এক্সাম্পল, ই এর ভ্যালু ধর 5 to 10 ই। ঠিক আছে? ই এর ভ্যালু ধর 5 to 10, ই বিলংস টু 5 to 10। বাবা, এত দেরি করে কে জয়েন করে? হুম, ই বিলংস টু 5 to 10, ল্যামডা বিলংস টু কি হবে?
কি হবে? 0.2 to 0.1. hc/5 to মানে hc HC. হবে না, হুম hc/5 to hc/10। হুম তা 5 থেকে 10 এর মধ্যে সবকটাই যদি এনার্জিও অ্যাবজর্ব করতে পারে, তাহলে এই যে ল্যামডাটা দেখছিস তুই এর মধ্যে, এই সবকটা ল্যামডাও শো করার কথা, মানে সবকটা রেডিয়েশনই শো করার কথা। আর সেটা ধর 400 থেকে 700-র মধ্যে, মানে এই যে ভ্যালুটা সেটা অ্যাজিউম করে নে যে 400 থেকে 700-র মধ্যে, তুই এমন ভাবে এনার্জিটা দিয়েছিস যাতে এই ল্যামডা গুলো যে তৈরি হয় সেটা 400 থেকে 700 ভিজিবল স্পেকট্রামের মধ্যে। তাহলে তো কি দেখতে পাওয়ার কথা? যে কটা কালার আছে ভিজিবল স্পেকট্রামে সবকটা দেখতে পাওয়ার কথা ভিভ জিওডের, তাই তো? হুম সবকটাই দেখতে পাওয়া, যে কটা সেট আছে সব দেখতে পাওয়ার কথা। বাট সেটা রিয়ালিটিতে হয় না। রিয়ালিটিতে যদি না হয় তাহলে নিশ্চয়ই কোনো ভুল আছে। আর এই ভিভ জিওর সবকটা কালার দেখতে পায়, এটাকে কি বলা হয়? কন্টিনিউয়াস স্পেকট্রা। সেটা হয় না। এবার এটাকেই আমাদের কারেকশন করেছিল আমাদের কে? বোর। ঠিক আছে, বোর কি কারেকশন করেছিল সেটা বলি আগে। বোর কি বলেছিল? বোর্ডের 1 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ইলেকট্রন কিছু সার্টেন রেডিয়াসে মুভ করে, ইলেকট্রন সবকটা অরবিটে মুভ করতে পারে না। রাদারফোর্ড বলেছিল ইলেকট্রন সবকটা রেডিয়াসে মুভ করতে পারে, যে কোনো অরবিটে মুভ করতে পারে। বোর বলেছিল না। রাদারফোর্ডের কথাটা একটু মডিফাই করে বলেছিল কি, যে বোর কিছু স্পেসিফিক অরবিটে, বোর কেন, বোর নাকি মুভ করবে নিউক্লিয়াসের অ্যারাউন্ডে, যাই হোক, ইলেকট্রন কিছু স্পেসিফিক রেডিয়াসের অরবিটে মুভ করতে পারে। আর সেই সব অরবিট কি করে জানতে পারবো আমরা? যে ইলেকট্রনস মুভ ইন সার্টেন অরবিটস where angular momentum পড়েছি সবাইকে, মানে এখানে তো দুজন পড়েছে, আরেকজন আর দুজনের কথা জানি না। where angular momentum is integer multiplier of h by কত ছিল, 4 পাই না 2 পাই? 2 পাই 2 পাই। ঠিক আছে। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? mv আর, সেখান থেকে আসে mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই। ঠিক আছে, এই n দিয়ে ডিটারমাইন্ড হবে যে কত নাম্বার অরবিট। ঠিক আছে, n ইন্টিজার, আর এই ইন্টিজারটা কি রিপ্রেজেন্ট করে? অরবিট নাম্বার। ঠিক আছে, তাহলে ইলেকট্রন সার্টেন রেডিয়াসে মুভ করলো। দাদা বলছি একবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা বলে দেবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা ধর সাপোজ তুই এখানে দাঁড়িয়ে আছিস, একটা পাখি তোর চোখের সামনে দিয়ে একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তোর ঘাড় ঘোরাতে হবে তো দেখতে গেলে, যেহেতু এখান হ্যাঁ থেকে এই এই যাচ্ছে, তোকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, তার মানে কি তোর ঘাড়টাকে রোটেট করতে হচ্ছে, একটা হ্যাঁ অ্যাঙ্গেলে রোটেট করতে হচ্ছে। ঠিক আছে, হুম, তা সেই ক্ষেত্রেও অ্যাঙ্গুলার মোমেন্টামটা ডিফাইন্ড। অ্যাঙ্গুলার মোমেন্টাম অনেকে ভাবে শুধু সার্কুলার মোশন করলেই ডিফাইন্ড, এরকম না। অ্যাঙ্গুলার মোমেন্টাম সব সময় ডিফাইন্ড সব জায়গায়। ঠিক আছে, এবার কি করে বার ঠিক করে আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম? ধর সাপোজ এই পয়েন্ট আছে, এই পয়েন্টটায় তুই এই পাখিটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে চাইছিস। কি করে বার করবি? হ্যাঁ এর ভেলোসিটি দেখ, এর ভেলোসিটির ডাইরেকশন কোনটা? এই রাইট সাইডে, তাই তো? হুম এই রেডিয়াসের মানে যে রেডিয়াস ভেক্টর সেটা কোন দিকে আছে? এই দিকে আছে, হ্যাঁ মানে এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর ডাইরেকশন হচ্ছে কি ওইদিকে। হুম হুম? আর এর মাস হচ্ছে গিয়ে এম, মানে এর, নট অবজারভারের। ঠিক আছে, তাহলে হ্যাঁ এই তোর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটা হবে এম ইন্টু আর ক্রস ভি না ভি ক্রস আর, এর সমাদৃত ভি ক্রস আর না আর ক্রস ভি, কোনটা ছিল? এম ইন্টু, দাঁড়া দেখ, এক সেকেন্ড দেখে নিচ্ছি কোনটা ক্রস কোনটা, সেটা দেখে নিচ্ছি, ওয়েট।
এটাই ছিল মনে হয়। তাই তো মনে হয় আমারও দেখছি। আর ক্রস বি, ঠিক আছে, এম ইন্টু আর ক্রস ভি, মানে কি, আর আর ভেক্টর হচ্ছে কি এদিকে, ভি ভেক্টর হচ্ছে কি এইদিকে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট বুঝিস তো, ক্রস প্রোডাক্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো সেটা হয় কি, আর এর দিকে তুই চারটা আঙুল রাখ ডান হাতের, ভি এর দিকে ঘোরা, দেখবি ভিতর দিকে পাচ্ছিস বুড়ো আঙুলটা, ঠিক আছে। এই বুড়ো হুম আঙুলের ডাইরেকশনটাই হ্যাঁ হচ্ছে কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইরেকশন, ঠিক আছে। আর তার সাথে এম মাল্টিপ্লাই ঠিক করতে আছে হবে অবশ্যই, ঠিক আছে। তো এটা কি ইন্ডিকেট করে, হুম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টাম এবারে যেমন হ্যাঁ করে তোর নর্মাল মোমেন্টাম কনজার্ভ থাকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না আসে, সিমিলারলি এখানেও অ্যাঙ্গুলার মোমেন্টামও কনজার্ভ থাকে যদি না কোনো এক্সটার্নাল টর্ক থাকে, বুঝতে পেরেছিস। ঠিক অ্যাঙ্গুলারের আছে ক্ষেত্রে ফোর্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে টর্ক, আর লিনিয়ারের ক্ষেত্রে হুম ফোর্স যেটা, ঠিক আছে। তা যদি ফোর্স দিস তাহলে হ্যাঁ মোমেন্টাম চেঞ্জ হয়, লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হয়, নিউটনের সেকেন্ড ল। আর হুম সিমিলারলি যদি টর্ক দিস তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়, তাহলে যদি টর্ক না দিস তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকে। এটাই হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টামের সিগনিফিকেন্স, ঠিক আছে। হুম তো সেই ইলেকট্রনের একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস, কারণ ইলেকট্রন রিভলভ করে অ্যারাউন্ড নিউক্লিয়াস। আর সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এই h/2 পাই এর ইন্টিজার মাল্টিপ্লাই হয়, তবে গিয়ে ইলেকট্রন হ্যাঁ সেই অরবিটে মুভ করতে পারবে, নইলে পারবে না, ঠিক আছে। আর ঠিক কি, আছে হুম, ইলেকট্রনস ক্যান অ্যাবজর্ব অনলি স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি। দেখ ও কিন্তু এই বলে না যে বোরের পস্টুলেটস এই তিনটে, এই চারটে, কোনো কোনো বইতে দুটো দেওয়া থাকে, কেন বলতো এরকম ডিফারেন্স হয়, কারণ বোর এরকম করে 1 2 3 করে কোনো পস্টুলেটস দেয়নি, ওর জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিয়েছিল, ঠিক আছে। বেসিক্যালি ফার্স্ট পয়েন্টটাই ওর পুরোটাই, মানে পুরো কথাটা, এই ফার্স্ট পয়েন্টটা থেকে বাকি জিনিসগুলো অলরেডি ডিরাইভ করা যায়। কারণ তুই বল যে এই যে কথাটা লিখলাম, ইলেকট্রনস ক্যান অ্যাবজর্ব অনলি স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি, এটা ফার্স্ট পয়েন্টেরই তো আলাদা একটা কথা, বেসিক্যালি ফার্স্ট পয়েন্টটা থেকেই তো আসে এই জিনিসটা। ও যদি স্পেসিফিক অরবিটে মুভ করতে পারে, তাহলে সব এনার্জি অ্যাবজর্ব করবেই বা কেন, তাই না। কারণ ভেবে দেখ, ও ধর সব যদি এই দুটো, এটা একটা অরবিট আছে n1 আর এটা আছে অরবিট n2, যদি ও n2 থেকে n1 এ জাম্প করতে চায়, তাহলে ও কিছু স্পেসিফিক এনার্জি দিতে হবে যেটা n1 আর n2 এনার্জি লেভেলের ডিফারেন্স, তাই তো। এবার ধর সাপোজ এর মধ্যে যদি সবকটা জায়গায় ইলেকট্রন এক্সিস্ট করতে পারতো, তাহলে n1 n2 এর মধ্যে সবকটা যাই এনার্জি দিস না কেন, ও সবকটা অ্যাবজর্ব করে একটু উপরে চলে যেত। কিন্তু সেটা হয় না, সেটাই বোর বললো যে সেই অরবিটে ইলেকট্রন এক্সিস্ট করতে পারে যে অরবিটে mvr ইকুয়াল টু nh/2 পাওয়া যায়। তার মানে বললো যে n1 আর n2 তে h/2 পাই এর ইন্টিজার মাল্টিপ্লাই, হয়তো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, তারপর গিয়ে এই দুটো অরবিট পেয়েছিস। তাহলে এই দুটো অরবিট যদি এক্সিস্ট করে, এর মধ্যে যদি কোনো অরবিট এক্সিস্ট না করে, তাহলে ইলেকট্রন সেই এনার্জি অ্যাবজর্বই করবে না, যাতে ইলেকট্রনটা এদের মাঝখানে পৌঁছায়, এই n1 n2 মাঝখানে পৌঁছায়, হয় ও n1 এ পৌঁছাবে নয় ও n2 তে পৌঁছাবে, রাইট। তাহলে এই এই সেকেন্ড পয়েন্টটা লেখার কোনো মানে হয় বেসিক্যালি, ইলেকট্রনস ক্যান অ্যাবজর্ব অনলি স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি, এটা তো বেসিক্যালি আগের পয়েন্টটারই একটা, কি বলবো, ডেরিভেশন, কেন সমাদৃত, এই সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ দাদা। তো ওটাই কথা, যে একটাই পস্টুলেট, সেটাকে বানিয়ে মানে বড় করে 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 বইতে লেখা থাকে। আর এই আমাদের যদি তুই এইচএস দিয়েছিস, যদি মানে যারা এইচএস দিয়েছিস মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের জানবি দাদা, যে তিনটে পস্টুলেটস দুটো, হ্যাঁ বল। আরে আমি এটা লিখতে দিয়েছে বোর্ডের পস্টুলেট এক্সামের সময়। হ্যাঁ আমি হ্যাঁ কিবোর্ড আমি একটা লিখে চলে আসছি, আমাকে বলে আরো বাকি হুম। চারটা কোথায় তোমার। ওই বাকি ভাই চারটে মানে কেন, মানে বাড়ি মানে কি নিজে নিজে বানিয়ে লিখবো আমি, এটাই কথা আমারও, যে আমি মানে, ডায়াগ্রাম দিয়ে এঁকে তারপর বুঝিয়েছি, হ্যাঁ ফর্মুলা দিয়ে সব বুঝিয়েছি, তারপর হ্যাঁ। বলে তোমার চারটা পয়েন্ট কোথায়। আরে চারটে পয়েন্ট কোন কাজে লাগবে ভাই, একটা পয়েন্টই তো চারটে পয়েন্ট, বেসিক্যালি একটা পয়েন্টকে তুই বানিয়ে বানিয়ে বাংলা রচনা লিখছি নাকি আমি এখানে, যে আমি এখানে ভরে ভরে ইয়ে করবো, এটাই বুঝি না আমি এদের কি লজিক। ইলেকট্রনস ক্যান অনলি অ্যাবজর্ব স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি। আর একটা কি যে যে ইলেকট্রন, এইটা একটা ঠিক আছে, এই পয়েন্টটা তাও বেটার,
যে ওই পয়েন্টটা থেকে ডেরিভ হয় না, যে ইলেকট্রন ডাজ নট emit energy while revolving around nucleus, ঠিক আছে, in those certain orbits। মানে যে যে অরবিটের কথা উপরে বললো, সেই সেই অরবিটে যদি ইলেকট্রন থাকে, সেই সেই অরবিটে ইলেকট্রন অটোমেটিক্যালি এনার্জি ইমিট করে দেয় না, যেটা ম্যাক্সওয়েল বলেছিল, তাই জন্য কোলাপস হওয়ার কোনো চান্স নেই। এবার এটার পিছনে লজিক দিয়েছিল কি দেয়নি সেটা আমি জানি না, ঠিক আছে, তো যেটা পড়ানো হয় সেটা বলে দিলাম আমি। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট, মেইন 3 পয়েন্ট, এছাড়া যদি এই তিনটেও নাই, অ্যাকচুয়ালি 1 আর 3, ঠিক আছে, এই 2 নাম্বারটা বেসিক্যালি কিছুই না, ফালতু জিনিস, ঠিক আছে, এই 1 আর 3টাই মেইন পয়েন্ট, ঠিক আছে, যাই হোক। এবার আসি আমাদের যে কেন ডিসক্রিট স্পেকট্রাম দেখতে পাই। স্পেকট্রামটা দেখতে পাওয়ার কথা ছিল কিরকম, এরকম ভিপ জিওরে সবকটা শেড হয় কিরকম, ধর ব্লু দেখলি, গ্রিন দেখলি, রেড দেখলি, ইয়েলো দেখলি, ব্যাস, মাঝখানে আর কিছু দেখতে পেলি না। তার কারণ কি? তার কারণ ইলেকট্রন, ধর এই সাপোজ এই 4টে অরবিটে এক্সিস্ট করে, ঠিক আছে, ইলেকট্রন আছে এইখানে, ঠিক আছে, ওকে তুই ধর সাপোজ এটার এনার্জি লেভেল -50, এটা -45, এটা -40, এটা -30, ঠিক আছে, বল ওকে যদি আমি 5 জুল এনার্জি দিই, ও কোথায় যাবে? না জুল না, 5 ইভি, এগুলো ইভিতে, 5 ইভি এনার্জি দিতে কোথায় যাবে? সেকেন্ড অরবিট। সেকেন্ড অরবিটে সেকেন্ড। যাবে, 5 ইভি। তিন তিন যদি দিই তাহলে কোথায় যাবে? থার্ড অরবিটে তো যাবেই না। না, থার্ডের কথা তো বাদ দে, আমি বলছি 50 ইভিতেই যখন রয়েছে, যে ইলেকট্রনটা রয়েছে তাকে আমি হুম। 3 ইভি দিচ্ছি, কোথায় যাবে? যাবেই তো না। যাবে না। যাবে না। যদি একে তুই 3 ইভি দিই, সে নেবেই না। তার কারণ হচ্ছে গিয়ে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ওর জাম্প করার জন্য লাগবে, সেটা হচ্ছে গিয়ে কত, এই ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্সটা 5 ইভি মিনিমাম, এত লাগবেই। যদি এর কম দিস ও নেবেই না, ক্লিয়ার? এবার ধর সাপোজ তুই দিলি 8 ইভি, কোথায় যাবে? কোথায় যাবে? সেকেন্ড অরবিটে গিয়ে স্টপ হয়ে যাবে। হুম, সেকেন্ড অরবিটে গিয়ে, তাহলে কি পুরো 8 ইভি নেবে? 5 ইভিটা নিবে কিন্তু বাকিটা কাজে লাগাবে না। হুম, 5 ইভি নেবে, 3 ইভি নেবে না, মানে বেসিক্যালি এখানেই যাবে। তার মানে কি ও এনার্জি এমিট করতে পারছে শুধু কত, এই সেকেন্ড থেকে ফার্স্ট আসার সময় 5 ইভির। এই 5 ইভির জন্য একটা স্পেসিফিক ল্যামডা আছে, HC/E, যেটা ই এর ভ্যালু 5 ইভি, পাবি তো কিছু একটা ল্যামডা, সেই ল্যামডা বেসিসে তোর ব্লু কালারটা পেলি, বুঝলি? হুম। এর হুম। মাঝখানে 3 ইভির জন্য যে কালারটা পাওয়ার কথা ছিল, ল্যামডা ইজ ইকুয়াল টু HC/3, সেটা পাবি? না। পাবি না। 1 সেকেন্ড দাঁড়া, আমার এই নোটপ্যাডের উপর বিস্কুট পড়ে গেছে, বাট जस्ट अ सेकंड, ब्लेंडर हो गया भाई। दाঁড়া আমি আসছি 1 সেকেন্ড।
হুম, তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো 3v জন্য যে লাইটটা পাওয়ার কথা সেটা পাবে না। ঠিক আছে, এবার ধর তুই 10 দিলি, 10 দিলে কোথায় যাবে? 40 তে যাবে, তাই তো? এবার 10 হ্যাঁ দিলে ও হুম 40 থেকে 45-এও আসতে পারে, আবার 40 থেকে নিচেও আসতে পারে। 40 থেকে 45 আসলে তো কত এমিট করবে? 5 ইভি। তার জন্য ওই ব্লু লাইনটা আবার পাবি। এবার এটা হতেই পারতো যে 5 ইভি না হয় 6 ইভি, মানে -40 আর -45 এর মধ্যে ডিফারেন্স যদি এরকম হতো যে 6, তাহলে 6টা পেতো। ঠিক আছে, যাই হোক, এটা মোট কথা হচ্ছে কি উপর থেকে নিচের যে কোনো অরবিটে জাম্প করতে পারে, এরকম না যে উপর থেকে যেখান থেকে এসছে শুধু সেখানেই জাম্প করবে। হতে পারে যে মাঝখানটা জাম্প করলো তারপর আবার লাস্টটা জাম্প করলো। ঠিক আছে, যাই হোক, তা মোট কথা বুঝতে পারছি যে কিছু কিছু স্পেসিফিক এনার্জিরই আমরা দেখতে পারবো, সেই এনার্জি গুলো কতগুলো হতে পারে সেটা বার করা যায়। ঠিক আছে, যে কতগুলো এনার্জি হতে পারে সেটা বার করা যায় পারমিউটেশন কম্বিনেশন দিয়ে। ভেবে দেখ, এটার জন্য কত, এটা যদি 4 হয়, 3, 2, 1, এই 4-এর জন্য কটা অপশন আছে? 3টে। হুম 3-এর জন্য কটা অপশন? তিনটে, ওই দুটো। দুটো 2-এর জন্য দুটো কটা অপশন? একটা। তাহলে যতগুলো এন তার থেকে কম পাচ্ছিস, তার মানে কত? যদি হাইয়েস্ট এনার্জি লেভেল হয় N2 আর লোয়েস্ট হয় N1, এটা ধর 4 এর এটা ধর 4 না, এটা ধর 7, 7 না, বেশি বলে ফেললাম, ধর 5 এটা। ঠিক আছে, 7 গুলো অসুবিধা ছিল না, এটা 2, তাহলে এটা কত হতো? 4 আর 3, সেম কেসই তো হতো বেসিক্যালি, 3, 2, 1 কি কম্বিনেশন হতো। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, আমরা এই 5 আর 2 এর ডিফারেন্স দেখছি, কত সেটা? 3, 3 আর সেটাই ফার্স্ট হুম নাম্বারটা। 4 আর 2 এর ডিফারেন্স দেখছি, কত সেটা? 2, সেকেন্ড নাম্বারটা। 3 আর 2 এর ডিফারেন্স 1, সেটা এখানে। এদের তিনজনের যোগফল করলে কি পাবি, মানে অ্যাড করলে তুই কি পাবি? নাম্বার অফ স্পেকট্রাম লাইন্স। বল, N2 যদি হাইয়েস্ট লেভেল হয় আর N1 যদি লোয়েস্ট লেভেল হয়, তাহলে N2 মাইনাস N1 করলে তুই ফার্স্টেরটা পাবি, মানে ফার্স্ট ওই একদম হাইয়েস্ট অরবিট থেকে কতগুলো পেতে পারি সেটা পাবি। সেকেন্ডেরটা কত? N2 মাইনাস N1 -1, তারপরটা কত? N2 মাইনাস N1 -2, এরকম করে চলতে চলতে এক সময় 1 এ গিয়ে পৌঁছাবে। হুম তার মানে এটা কি ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 N2 মাইনাস N1, এটা কত? N2 মাইনাস N1 ইন্টু কত ছিল? n ইন্টু n+1/2 ছিল, তাই না? হুম কি ছিল? হুম n হুম plus 100 ব্যাস, এটা হচ্ছে কি নাম্বার অফ স্পেকট্রাল লাইনের ফর্মুলাটা। মোস্ট প্রবাবলি এই ফর্মুলাটা জানতিস, বাট কি করে এসেছিল সেটা হয়তো আন্দাজ করতে পারছিলিস, বাট এইভাবে আসে আর কি, বলে দিলাম আর। নাম্বার অফ লাইন্স। ঠিক আছে, এই হচ্ছে কি ডিসক্রিট স্পেকট্রামের কনসেপ্ট। ক্লিয়ার সবার? ক্লিয়ার? হ্যাঁ এই যা। নেক্সট। আরে কার্সার কোথায় চলে যায় মাঝে মধ্যে। নেক্সট হচ্ছে কি আমাদের এই বেসিক্যালি এনার্জি এটা কনসেপ্টটা, যে এটা একটা অরবিট আছে, ঠিক আছে, যার এনার্জি E2, এটা একটা অরবিট আছে যার এনার্জি E1, ঠিক আছে, আর এটার সাথে অ্যাসোসিয়েটেড নাম্বার যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা N2, এটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার N1। তাহলে N1 থেকে N2 তে জাম্প করার সময় যে এনার্জিটা লাগবে সেটা কত? E2 মাইনাস E1 ইজ ইকুয়াল টু ডেল্টা E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। hc বাই ল্যামডাটা কি ইন্ডিকেট করে? যে এইখান থেকে উপরে গিয়ে আবার ব্যাক করে কোন এনার্জিটা এমিট করছে তার এনার্জিটা বেসিক্যালি, সেটাই হচ্ছে গিয়ে hc বাই ল্যামডা, তাই তো? এবারে এই যে hc বাই ল্যামডাটা হয়, ঠিক আছে, সেটা কি E2 মাইনাস E1 এর সমান।
এবার যদি তোরা এনার্জির ইয়েটা মনে থাকে বোর্ডের ক্ষেত্রে, ও আচ্ছা আমি তো মেইন বোর্ডের ওগুলোই দেখালাম না, রেডিয়াসের ডেরিভেশন, ভেলোসিটি ডেরিভেশন। না আজকে আর টাইম নেই। আচ্ছা ওগুলো কি দেখাতে হবে, এই কেমিস্ট্রির ডেরিভেশন গুলো, যেগুলো কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার ডেরিভেশন করেছিলিস, রেডিয়াসের, ভেলোসিটির, টোটাল এনার্জি, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এই ওই। ডেরিভেশন দরকার নেই, ফর্মুলা তো জানি। হুম। ঠিক আছে তাহলে আমি দেখাচ্ছি না, ঠিক আছে, ওটা কেমিস্ট্রিতেও রয়েছে, সেজন্য আমি আর দেখাচ্ছি না, বা যদি মনে হয় তাহলে আমি পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা মোট কথা এই যে এনার্জির ইয়েটা, সেটা যদি মনে থাকে তোদের, সেটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জে স্কোয়ারের, সেটা মনে আছে তো? জে স্কোয়ার বা এন স্কোয়ার হয়। জেড ও স্কোয়ার আচ্ছা বা আমি এন উল্টো স্কোয়ার। বললাম না, আচ্ছা সরি, আমারও ভুলে, আমিই ভুলে যাই ডেরিভেশন না করে, জানিস তো প্রবলেম। জে স্কোয়ার বাই এন স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, নইলে ওয়ান বাই এন ওয়ান আসবেই করে, ঠিক ঠিক ঠিক। আচ্ছা এবারে এখান থেকে আসে আমাদের, এটাকে যদি সরিয়ে দিই সেই প্রপোর্শনালিটি সাইন আর, কি আছে আর, এটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাই এই যে এইচসি বাই ল্যামডাটা, সেটা ডেল্টা ই, তো সেটা লেখা যায় এরকম করে, আর জেড স্কোয়ার বাই এন টু স্কোয়ার মাইনাস আর জে স্কোয়ার বাই এন ওয়ান স্কোয়ার। আচ্ছা বলতো কার ভ্যালু বেশি, এন ওয়ান এর ভ্যালু বেশি না এন টু এর ভ্যালু বেশি? মানে কোনটা হওয়া উচিত, ওয়ান বাই এন টু স্কোয়ার নাকি ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার? 1/n1 স্কোয়ার বেশি হবে। ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার বেশি হবে, আচ্ছা দাঁড়া আমি এন ভেবে, টু তো বেশি। হ্যাঁ সেটাই, নিচে তো বেশি আছে, তাহলে নিচে তো কম আছে, তাহলে বেশি হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখ ই টুর যে এনার্জিটা সেটা ম্যাগনিটিউডে কম, তাই না? সরি ম্যাগনিটিউডে কম, হুম। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তো তো বেশি, কারণ নেগেটিভ না, এনার্জি তো অ্যাকচুয়ালি নেগেটিভ হয়। তাহলে ই ওয়ান ধরে নে হ্যাঁ। -40, আর ই টু ধরে নে -30, তা তুই যদি -30 থেকে -40 বিয়োগ করিস, এক সেকেন্ড, ই টু -30, এই প্লাসেই তো আসবে রে, +10, তাহলে তো এটাই হওয়ার কথা। এটা কি হয় না, উল্টোটা হয় না কি রে? আচ্ছা দেখি আগে কমন নিয়ে দেখি। n1 স্কোয়ার 1/n1 স্কোয়ারই তো হয়, মানে -1/n2 স্কোয়ার। ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই, এটা বলছিস তুই, এটা হয়? হুম। আচ্ছা ধরে নিই এটা 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, 1/4 মাইনাস 1/9। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা সরি সরি, এই ই টু আর ই ওয়ান এর যেটা ভ্যালু রাখা হয়, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি পজিটিভ ভ্যালু রাখা হয়, নট ওই নেগেটিভ ভ্যালু। না তুই যদি 30 - 40 করিস তাহলে নেগেটিভ চলে আসে, ঠিক আছে। তা সেই জন্য এখানে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে শুধু ম্যাগনিটিউডের হিসাব করা হয় যেহেতু, তাই জন্য এখানে এটা বেটার যে তুই যেখান থেকে জাম্প করেছে সেটা এনার্জি লেভেল রাখ, আর যেখানে জাম্প করেছে সেটাকে পরে রাখ, নাহলে কি হবে, নেগেটিভ ভ্যালু বেরিয়ে যাবে। নেগেটিভ ভ্যালু বেরোলে প্রবলেম কিছুই নেই, নেগেটিভটাকে জাস্ট পজিটিভ ধরে নিবি, তাহলে আনসার পেয়ে যাবি, বাট ওই আর কি। হুম, যাক এটা এইচ সি বাই ল্যামডা ইজ ইকাল টু আর জে স্কোয়ার ইন্টু এইটা আর কি, ঠিক আছে। আচ্ছা এইচ সি নিয়ে কি আরটা তৈরি হয় নাকি এইচ সি নিয়ে আর তৈরি হয় না, এটা কারোর মনে আছে? আমার মনে হয় এইচ সি দিয়ে ভাগ করে তারপর এইচসি আরটা নিয়ে, তৈরি হয়। হ্যাঁ এইচসি নিয়ে আর হতে পারে। তাহলে এইটা আর না, এটা রিডবার্গ কনস্ট্যান্ট না, এইটা একটা অন্য কনস্ট্যান্ট ছিল, সেটা মনে করে, তো কোনো কনস্ট্যান্টের নাম ছিল না সেই কনস্ট্যান্টটা, জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মধ্যে এপসাইলন ছিল, 4 পাই ছিল, -13.6 সামথিং ছিল। ওর তো ভ্যালুটা, -13.6 ইভি। হ্যাঁ 13.6, উনি কি কি টার্ম দিয়ে তৈরি ছিল, ইলেকট্রনের মাস, ইলেকট্রনের কি সব ছিল না, ভুলেও গেছে, যাই হোক। হ্যাঁ, তো যাই হোক, কত কিছু কাজে লাগবে না বেসিক্যালি। তো এখানে একটা কনস্ট্যান্ট থাকবে কে, ঠিক আছে, কে জে স্কোয়ার বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস কে জে স্কোয়ার বাই এন টু স্কোয়ার।
এবার যখন এইচসিটাকে তুই কে এর সাথে ইন্টারাকশন মানে ক্যালকুলেশন করবি তখন যে কনস্ট্যান্ট বেরোয় সেটাকে বলে রিডবার্গ কনস্ট্যান্ট। এইটা ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। তাই ভাবি চেনা চেনা লাগছিল না কেন ফর্মুলাটা? রিডবার্গ কনস্ট্যান্ট ঠিক আছে। তো এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু কেউ মনে রাখে না, মনে রাখে 1/r যেটা হচ্ছে কি 910 বা 911, সেটা পরীক্ষা হলে দেওয়াও থাকবে, এটা মোস্ট প্রবাবলি অ্যাংস্ট্রম। ঠিক বললাম আমি? অ্যাংস্ট্রম না ন্যানোমিটার? ওয়েট লেট মি চেক। আমরা তো সেই 109767 এরকম কিছু একটা ছিল। ওটা তো এইচসির ভ্যালু। না আর এরই ভ্যালু সেমি ইনভার্স বা মিটার ইনভার্স বেরোচ্ছে। দেখছি দাঁড়া, 1/রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিকই বলেছি আমি, 910 অ্যাংস্ট্রম। ঠিক আছে। উম, উম, হুম বুঝলি, এটাই 910 অ্যাংস্ট্রম 1/r, এটা ভ্যালু মনে রাখবি বা দেয়া থাকবে পরীক্ষা হলে। ঠিক আছে। তুই যেটা বলছিস সেটা হচ্ছে গিয়ে এইচসির ভ্যালু, যেটা আমি তো 1 2 3 4 7 এরকম সামথিং ছিল তাই না? 1 2 3 4 7 কিছু এরকম টাইপের কিছু একটা ভ্যালু ছিল। তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের 1/r এর ভ্যালু। দেখ কেন 1/r কাজে লাগে কেন, কারণ তুই ল্যামডা বার করিস, আর ল্যামডা বার করতে গিয়ে তোকে এটাকে রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল করলে কি হবে, আরটা উল্টে যাবে, তখন আর এর ভ্যালু বসাবি, আগের থেকে আর এর ভ্যালু বসানোর দরকার নেই। ঠিক আছে। এই বা কনস্ট্যান্ট। ঠিক আছে যাই হোক, আর কথা হচ্ছে কি সিরিজ গুলো কি কি। ফার্স্ট থেকে যদি বেরোয়, মানে ফার্স্ট অরবিট থেকে বেরোয়, তার লাইম্যান বা পাশেন, লাইম্যান পাশেন কি যেন ছিল, সরি লাইমার বামার ছিল আগে। লাইম্যান বামার পাশেন ব্র্যাকেট, ব্র্যাকেট এখানে ছিল না কি আগে? ফান্ড ছিল, তারপর হামফ্রে ছিল, কি ছিল? আমার অর্ডারটা মনে নেই। হামফ্রেস এটাই ছিল কি? কনফার্ম করতে হবে, আমি দেখে নিচ্ছি wait। ব্র্যাকেট অবধি ওটা ঠিক আছে। তারপর তারপর উল্টে জানি গেছে না। না? তারপর তারপরে উল্টে জানি গেছে। না বাকিটা বাহ, ভুলে ভুলে গেছি। আর দরকারও পড়ে না অত কিছু। ঠিক আছে, বেকার বেকার মুখস্থ করা এগুলো। দাঁড়া spectrum, লাইম্যান বামার পাশেন ব্র্যাকেট, তারপরে দেওয়া হয়নি কোথাও। ও তারপর ফান্ড, ও ঠিকই লিখেছে হামফ্রে। ঠিক আছে এই কটা। ঠিক আছে, তা তোকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে লাইম্যানের লোয়েস্ট আর হাইয়েস্ট কত, মানে ওয়েভ লেন্থ আর কি, লাইম্যান সিরিজ। আচ্ছা লাইম্যান সিরিজ কি, যদি n ইজ ইকুয়াল টু 1 থেকে জাম্প করে তাহলে লাইম্যান সিরিজ পাই আমরা, n ইজ ইকুয়াল টু 2 থেকে জাম্প করলে বামার সিরিজ পাই। বুঝেছিস? হুম এইভাবে আমরা ইয়ে করে বার করি। ধর সাপোজ আমি বলছি যে পার্সেন সিরিজের হাইয়েস্ট কত লোয়েস্ট কত। ঠিক আছে, ল্যামডা লো পার্সেন কত, এটা এটা 1 2 3 পার্সেন্টের ক্ষেত্রে n1টা হচ্ছে গিয়ে 3, তাই তো? তাহলে এই যে ল্যামডাটা পাবি 1 বাই, আগে ইকুয়েশনটা লিখছি। ঠিক আছে, এটা ফিক্সড, 1/n1টা ফিক্সড। একটা কথা বল, যদি ল্যামডাকে মিনিমাম হতে হয় তাহলে 1/ল্যামডাকে ম্যাক্সিমাম হতে হবে, ম্যাথামেটিক্যালি হুম ভাব। 1/ল্যামডাকে ম্যাক্সিমাম হতে হবে, তার মানে এই গোটা টার্মটাকেও সব থেকে বেশি ভ্যালু হতে হবে। এই গোটা টার্মটা সব থেকে বেশি ভ্যালু হবে কখন, যখন n2টা সব থেকে মিনিমাম হবে, কারণ n2 আগে মাইনাস সাইন আছে। এই 1/n2 গোটা টার্মটা যদি সব জিরো হয়ে যায় তাহলে ওয়েস্ট। এই টার্মটা জিরো হতে গেলে n2 হুম কে ইনফিনিটি হতে হবে। হুম ব্যাস হয়ে গেল। তাহলে ল্যামডা মিন when n2 ইনফিনিটি। তাহলে মিনিমাম ওয়েভলেন্থ বার করতে গেলে কি করবি, n2 ভ্যালু ইনফিনিটি পুট করে দিবি। বুঝেছিস? আর যদি মনে না থাকে, যেভাবে বললাম ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা, ওইভাবে করে দিবি। ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ দাদা। বা এতক্ষণ পরে একটা আনসার পাওয়া মানে একটু মুখ আওয়াজ পাওয়া গেল।
কোথায় ছিলিস এতক্ষণ ধরে? দাদা ক্লাসই করছিলাম। হ্যাঁ, ঘুমাচ্ছিলিস, এই তো ঘুম থেকে ওঠার আওয়াজ পাওয়া গেল। দাদা নাক পুরো একদম সর্দি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে। টিউশন গেছিলাম, টিউশন থেকে এসে ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, কোনো চাপ নেই। আচ্ছা, ল্যামডা মিনিমাম কত? এটা বাই এটা, ঠিক আছে। এটা মিনিমামের ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম কখন হবে তাহলে? ল্যামডা ম্যাক্স 3 থেকে 4। হুম when n2 is equal to n1 plus 1, ঠিক আছে। এটা পার্শিয়ালের ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে ভ্যালিড। যে দেখ, n1 এর ভ্যালু যদি তোর 1 থাকে বা 2 থাকে, n2 এর ভ্যালু অফকোর্স তার থেকে বেশি হতে হবে। তার পরেরটাই কত? জাস্ট n2 প্লাস 1, n1 প্লাস 1, ঠিক আছে। তো সেটা পুট করলেই ল্যামডা ম্যাক্স পেয়ে যাবে। তাহলে 1 by lambda max is equal to 1 by 9 minus 1 by 60, ঠিক আছে। পার্সেন্টের ক্ষেত্রে করেছি এটা, ঠিক আছে, শুধুমাত্র। এটাও পার্সেন্ট, ডাক্তারি হাতের লেখা লিখছি আমি এখন। এটাও পার্সেন্ট। ক্লিয়ার? এক্স রে বাকি আছে, আর আমাদের ডেরিভেশনটা দেখাবো না, বাদ দে, ডেরিভেশন কাটা। বাট ঠিক আছে, আমি ডেরিভেশনটাও দেখিয়ে দেবো ওখানে পার্সেন্টের সাথে, সরি পার্সেন্টের সাথে নাকি এক্স রের সাথে। এক্স রেটাও পড়ানো বাকি আছে। এক্স রে সিলেবাসে আছে, যে এই সিলেবাস এখন আমাদের সময় তো ছিল, তোদের সময় আছে কিনা আমি জানি না। না থাকলেও করিয়ে দেবো, করে নিস। বেশি 10 মিনিটের টপিক একটা, আর করে মজাও পাবি, যে এক্স রে কি করে তৈরি হয় জানতে পারবি, যে এক্স রে তোরা ওই হসপিটালে গিয়ে করাস, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে বল, নইলে বেরোই। এই পরীক্ষা তো আসছে, সবাই রিভিশন করছিস তো? হুম। দাদা 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 যদি ভ্যালোরেন্ট, হ্যাঁ একটা বলার ছিল, একটা জিনিস ছিল হ্যাঁ যে বল। দুটো যদি কয়েল